আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ইম্পালা পেইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কেয়ারের নিয়মিত ফেসবুক পেজের লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে। বরাবরের মতোই আজকেও আমরা আলোচনার বিষয়বস্তু নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আমাদের আজকের যে বিষয় সেটি হচ্ছে বাত ব্যথা ও প্যারালাইসিসের অপারেশনবিহীন চিকিৎসা সংক্রান্ত প্রশ্ন এবং তার উত্তর। দর্শক, বিগত কয়েকটি পর্বে আমরা এই বাত ব্যথা প্যারালাইসিস এবং অপারেশন বিহীন যে চিকিৎসা পদ্ধতি আছে এবং বাত ব্যথা প্যারালাইসিস এবং অপারেশনের পরে যে ফিজিওথেরাপি চিকিৎসাটা বিশেষ করে রয়েছে সেই গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে। বিগত দিনের মতো আমাদের সম্মানিত যে অতিথিবৃন্দ ছিলেন তারা আমাদের সাথে উপস্থিত ছিলেন। আজকেও তারই ধারাবাহিকতায় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ইম্পালা পেইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কেয়ারের সম্মানিত ফিজিওথেরাপি কনসালটেন্ট স্যার ডাক্তার মাসুদ রানা স্যার। স্যার, আপনাকে উপস্থিত আমাদের এই অনুষ্ঠানে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। সেই সাথে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইম্পালা পেইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কেয়ারের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক যে অনুষ্ঠানটি করে থাকি আমরা। আশা করি যে যেখান থেকেই আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাই তার নিজ নিজ জায়গা থেকে আমাদের অনুষ্ঠানটি শেয়ার করে দিবেন, যাতে বাংলাদেশের যেখান থেকেই আমাদের অনুষ্ঠানটি দেখুন না কেন যাতে সবাই আমাদের কিছু কিছু ইনফরমেশন যদি তাদের কোনো উপকার করতে পারে সেখানে আমাদের প্রোগ্রামের সার্থকতা। এবং আর একটু বলে রাখি যে অনুষ্ঠান চলাকালীন সময়ে যদি কোনো আপনাদের জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের স্ক্রিনে যে দেখানো যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে আপনারা ফোন দিতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের প্রশ্নটি আমাদের কাছে সেন্ড করতে পারেন। আমরা চেষ্টা করব যথাযথভাবে তার উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। দর্শক, আপনারা জানলেন, স্যারও বলে রাখলেন যে আমাদের ফেসবুক পেজের যে নাম্বার রয়েছে আমাদের লাইভ চলাকালীন নাম্বার, সেখানে আপনারা প্রশ্ন করতে পারেন। স্যার আপনাদের যথাযথ প্রশ্ন উত্তরগুলো দিবেন হয়তোবা। এবং আমাদের হোয়াটসঅ্যাপ আছে, চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে প্রশ্নগুলো করতে পারেন। দর্শক, জানিয়ে রাখছি আমাদের গত লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে অনেকগুলো প্রশ্ন জমা ছিল। আমাদের পক্ষে প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হয়নি। আমরা বলেছিলাম যে আগামী দিনে যে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানটি হবে সেখানে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেব। তো ইনশাআল্লাহ আজকে আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তার আগে আমরা প্রথমেই জেনে নিব যে আসলে স্যারের কাছ থেকে, এটা দর্শকদের উদ্দেশ্যে স্যার, যে বাত ব্যথা প্যারালাইসিসের অপারেশনবিহীন চিকিৎসা আমরা বলে থাকি, আমাদের টপিকস এটা থাকে। এই সংক্রান্ত বিষয়ে যে আসলে অপারেশনের পরে কি ফিজিওথেরাপি, প্যারালাইসিসের পরে কি ফিজিওথেরাপি থাকে, বাত ব্যথা সম্পর্কে ফিজিওথেরাপি এটা অনেকেই জানে এখন বর্তমানে, কিন্তু অপারেশনের পরে যে ফিজিওথেরাপি দরকার বা কেন দরকার বা কি ওখানে রোল আছে আমাদের, সেটা যদি স্যার একটু বিস্তারিত বলতেন। ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। আসলে শুরুতেই যদি আমি একটু সহজভাবে বলে থাকি, দেখেন সার্জিক্যাল প্রসিডিউর যে কথাটা আমাদের কাছে আসছে, যে অপারেশন বলতে আমরা সচরাচর যেটা বুঝি যে হ্যাঁ ওখানে কাটাছেঁড়া একটা প্রসিডিউর থাকে, বাট এটার আবার বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট আছে। যেমন আপনার একটি শরীরে ব্যথা বা কোমরে ব্যথা, সেই রিলেটেড যেরকম মেডিসিন ট্রিটমেন্ট রয়েছে, রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট রয়েছে, সার্জিক্যাল ট্রিটমেন্টও রয়েছে। নিউরোলজিক্যাল ক্ষেত্রেও তাই, ক্ষেত্রেও নিউরো মেডিসিন ট্রিটমেন্ট রয়েছে, নিউরো রিহ্যাবিলিটেশন প্রসেস ট্রিটমেন্ট রয়েছে, তেমনি নিউরোলজিক্যাল সার্জিক্যাল যে ডিপার্টমেন্ট সেটাও কিন্তু আলাদা। তার মানে অপারেশন পরবর্তী যে পুনর্বাসন বা ফিজিওথেরাপি যে চিকিৎসাটার কথা বলছি, বা অপারেশন পরবর্তী যে সেবা এবং অপারেশন বিহীন যে ফিজিওথেরাপির চিকিৎসার কথা বলছি, তার আগে বুঝতে হবে যে আসলে কোন সেক্টর থেকে আমি পেশেন্টটা পাচ্ছি, কোন সেক্টর থেকে আমি ডায়াগনোসিসটা করতে পারছি। যেমন ধরে নেন একটা অর্থোপেডিক কেস যদি আপনার কাছে আসে, বা মাসকুলোস্কেলেটাল কন্ডিশন যদি আমার কাছে আসে, যেমন পিএলআইডি জনিত সমস্যা বা যে কোনো ধরনের মাসকুলোস্কেলেটাল রিলেটেড ব্যাক পেইন জনিত সমস্যা, আমরা প্রথমে যেটা করি কি, যে আগে অ্যাসেসমেন্ট করি যে ফুললি যে এই পেশেন্টটা কি আসলেই আমার ফিজিওথেরাপি রিলেটেড কন্ডিশনের মানে ইন্টারভেনশনের মাধ্যমে আমি তাকে ফুল কিওর করতে পারবো কি না। এটা হচ্ছে ফার্স্ট যে অ্যাসেসমেন্টটা, সেটা একটা জরুরি। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে পিএলআইডি বা এরকম ডিস্ক প্রোলাপসের যে ইস্যুগুলো থাকে সেগুলো বিভিন্ন ধরনের গ্রেডিং প্রসিডিউর থাকে, এবং কোন পর্যন্ত এবং কোন অ্যাসেসমেন্ট পর্যন্ত হচ্ছে একজন ফিজিওথেরাপিস্ট তার ট্রিটমেন্ট করবে সেটাকে আইডেন্টিফাই করে। সব পেশেন্ট বা সব ডায়াগনোসিসেই কিন্তু ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রযোজ্য না। যে সকল কেসগুলোতে আসলে ফিজিওথেরাপি ইন্টারভেনশন প্রযোজ্য হবে না সেগুলোতে অবশ্যই তাকে সার্জিক্যাল প্রসিডিউরে রেফার করতে হবে, তখন সার্জিক্যাল প্রসিডিউর তিনি মানে গ্রহণ করবেন। এখন আসেন যে আমি এই যে বললাম যে কতক্ষণ পর্যন্ত বা কোন পর্যন্ত গেলে হচ্ছে একজন পেশেন্ট ফিজিওথেরাপি ট্রিটমেন্টের মাধ্যমে কিওর হওয়া সম্ভব, সেটা একমাত্র একজন ফিজিওথেরাপিস্ট তার ইনিশিয়াল অ্যাসেসমেন্টেই সম্ভব। এখন যদি তিনি বা ওই রোগী অপারেশন করে নিয়ে আসেন আমাদের কাছে, তাহলে অপারেশন পরবর্তী আবার ফিজিওথেরাপি কেন যদি প্রশ্ন করেন, যে
আমি তো আমার কন্ডিশনের জন্য, আমার ব্যাক পেনের জন্য আমি তো সার্জারি প্রসিডিউর করেই ফেললাম, এরপরে আবার আমার ফিজিওথেরাপি কেন নিতে হবে? এটা একটা জরুরি প্রশ্ন, এটা সবার উদ্দেশ্যেই বলে থাকি। সেটা হচ্ছে দেখেন আপনার যে এরিয়াতে ধরে নিলাম সেটা আপনার স্পাইনাল যে কোনো ধরনের একটা সার্জারি হয়ে গেল, সেখানে আপনার ইনসেশন করলো, মাসেলগুলোকে ওখানে কেটে তারপরে হচ্ছে আপনার এই প্রসিডিউর সম্পন্ন হয়েছে। তার মানে কি হলো, এখানে বেশ কিছু মাস্কুলোস্কুলার যে মানে স্ট্রাকচারটা রয়েছে, বায়োমেকানিক্স আছে, সেখানে কিছুটা অল্টারেশন আছে, মাসেলগুলো উইক হয়ে যেতে পারে এবং পরবর্তীতে কি হয়, ওই নর্মাল যে পোস্টারগুলো থাকে সেই পোস্টারগুলো যদি মেনটেন করতে পারেন না। অনেক ক্ষেত্রেই আমরা পেশেন্টদের কাছ থেকে এরকমও শুনে আসছি যে আমি তো অপারেশন করেছিলাম, অপারেশন পরেও কিন্তু আমার সেই একই ধরনের ব্যথা হচ্ছে। তার মানে এক্ষেত্রে অপারেশন পরবর্তী যে চিকিৎসাগুলো সেগুলো হচ্ছে একজন ফিজিওথেরাপিস্ট তার ইন্ডিভিজুয়াল স্ট্রাকচারকে হাতে কলমে আইডেন্টিফাই করেন যে কোন কোন মাসেলগুলো, কোন কোন স্ট্রাকচারগুলো দুর্বল রয়েছে, সেই স্ট্রাকচার নিয়ে তিনি কাজ করে থাকেন। এবং যদি অ্যালাইনমেন্টের অন্য কোনো জটিলতা থাকে সেক্ষেত্রেও তিনি তার নির্দিষ্ট যে অ্যাসেসমেন্ট প্রসিডিউর আছে সেই অ্যাসেসমেন্ট প্রসিডিউরের মাধ্যমে সেই স্পাইনাল কারেকশন এবং সেই ধরনের স্টেবিলিটি যে এক্সারসাইজগুলো সেগুলো করে থাকেন। আর নিউরোলজিক্যাল কেসের ক্ষেত্রে ঠিক এমনি একই ধরনের জিনিস, যদি কোনো নার্ভ ইনজুরি হয়ে থাকে, নার্ভ রিলেটেড কোনো ধরনের সার্জিক্যাল প্রসিডিউর সম্পন্ন হয়ে থাকে, আফটার রিকনস্ট্রাকশন সার্জারি মানে যে কোনো নার্ভ রিপেয়ারের পরে ওই এরিয়াতে যে মোটর ফাংশনগুলো আনতে হয় সেই ফাংশনগুলো অবশ্যই একজন ফিজিওথেরাপিস্ট তিনি বিভিন্ন প্রোটোকলের মাধ্যমে নিয়ে আসবেন। তার মানে বোঝা গেল যে অর্থোপেডিক কেস অথবা নিউরোলজিক্যাল যে কোনো কেস আফটার সার্জারির পরেও এই ফিজিওথেরাপির রোলটা খুব ইম্পর্ট্যান্ট। এবং অনেক ক্ষেত্রে দেখা গেল যে আমি যে বললাম না যে অপারেশনের আগে বা অপারেশন বিহীন কোনো চিকিৎসা আছে না, ওটা ডিপেন্ড করবে তার ইনিশিয়াল অ্যাসেসমেন্টের উপরে। এই হচ্ছে বিষয়। ধন্যবাদ স্যার। দর্শক আপনারা জানলেন, খুবই সুন্দর একটি প্রশ্নের উত্তর দিয়েছেন স্যার, যে আসলে অপারেশন বিহীন যে আমরা কথাটা বলি সেখানেও ফিজিওথেরাপির রোল আছে এবং অপারেশনের পরবর্তীতে যেই আপনাকে স্বাভাবিক লাইফে ফিরে নিয়ে আসার জন্য যেই দৈনন্দিন কাজগুলো করার জন্য যেই চিকিৎসাটা দরকার সেখানেও ফিজিওথেরাপির গুরুত্বপূর্ণ একটি ভূমিকা বহন করে। আমরা প্রশ্ন চলে যাচ্ছি। আমরা এই প্রশ্ন করার মাঝে মাঝে স্যারের কাছ থেকে আরও কয়েকটি বিষয় আমরা জেনে নেব। আমরা এই রিলেটেডই একটি প্রশ্নে চলে যাচ্ছি, সেজন্য আমার কাছে স্যারের কাছে এই প্রশ্নটি আমাদের জানতে চাওয়া ছিল। ফরিদপুর থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে তার পা ভেঙে গেছে, অপারেশন হয়েছে, ফ্র্যাকচার রিলেটেড বোঝা যাচ্ছে এটা, এবং ঘরে বসে উনি কোনো এখন এক্সারসাইজ করতে পারবেন কিনা বা ঘরে বসে ওনার করণীয়টা কি আসলে? আচ্ছা, যে ভাইটি প্রশ্ন করেছেন, আমি মানে এই বিষয়গুলো নিয়ে খুবই উদ্বেগের সাথে জানাচ্ছে যে বর্তমানে এত পরিমাণে রোড অ্যাক্সিডেন্ট বলেন বা এইরকম যারা মিডল এজের আছে বা উঠতি বয়সের ইয়াং জেনারেশন যারা আছে তারা বেশিরভাগ সময় হয় কি যে মোটর বাইক অ্যাক্সিডেন্ট, বেশি অ্যাক্সিডেন্ট হয়। মফস্বলেও থেকে শুরু করে আমাদের ইদানিং আমাদের শহর কেন্দ্রিকগুলোতেও এই ধরনের অনেক ধরনের জটিলতাগুলো আমরা দেখতে পাই। তো পরবর্তীতে যেটা হচ্ছে কি, আমরা প্রপারলিভাবে রেফারেল সিস্টেম না থাকে এবং সঠিক পরামর্শটা না পাওয়াতে এই ধরনের যে কেসগুলোতে আফটার সার্জারি সেকেন্ডারি যে কমপ্লিকেশনসগুলো অ্যারাইজ হয় তার জন্য পরবর্তীতে অনেক ধরনের দৈনন্দিন কাজকর্ম করতে ব্যাহত হয়ে যায়। যেমন ধরে নেন যে একটা পেশেন্ট যিনি কোশ্চেন করেছেন তার পায়ে ফ্র্যাকচার হয়েছে, তার ওখানে অপারেশন করেছেন, তার ফিক্সেশন লাগানো আছে। আমরা ওনাকে হয়তো পরবর্তীতে বলবো যে ওনার যে রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনটা আছে ওটা যদি আমাদের কাছে পাঠান আরও ভালো মতো বিস্তারিত আমরা তার এরিয়া বুঝতে পারবো। তারপরেও দেখেন যদি তার এখন ইমোবিলাইজেশন স্টেজের সে রয়েছে, তার প্লাস্টার দেওয়া আছে, তিনি বললেন তিনি শুয়ে আছেন, এই সময়টাও খুব জরুরি। কারণ হচ্ছে আপনি লং টাইম একটা ইমোবিলাইজেশনের স্টেটে চলে আসছেন, আপনার ওখানে যদি রেসিডিউয়াল যে লিম্ব যতটুকু পর্যন্ত খালি রয়ে গেছে, যেমন ধরে নেন আপনার পায়ের যে টোজগুলো মানে পায়ের আঙুলগুলো যেগুলো খালি আছে ওই পোর্শনগুলোকে আপনার নাড়াচাড়ার ভিতরে মুভমেন্টে থাকতে হবে। কারণ কন্টিনিউয়াস যদি আমি মুভমেন্টে না করি তখন এখানে ব্লাড সার্কুলেশনের একটা বিষয় থাকে, মাসেলের কিছু অ্যাক্টিভিটির কিছু বিষয় থাকে। যখন আপনার এটা 3 সপ্তাহ পরে বা কিছুদিন পরে যখন আপনাকে এই প্লাস্টারটা খুলে ফেলবে, দেখবেন অনেকাংশেই আমাদের মুভমেন্ট, রেঞ্জ অফ মুভমেন্ট কমে যায়। নিয়ের রেঞ্জ অফ মুভমেন্ট এমনভাবে কমে যায় যে আপনি বসতে গেলে পা হাঁটু ভাঁজ করতে পারি না, এই ধরনের জটিলতা মানে আমাদের কাছে চলে আসে। সুতরাং এই ইনিশিয়াল স্টেজ থেকেই কিন্তু আমাদের ফিজিওথেরাপির যে পরামর্শ সেগুলো মেনটেন করতে হবে। আপনি হয়তো বা ইমোবিলাইজেশনে আছেন, শুয়ে আছেন বাসায়, আপনি যেটা করবেন যতটুকু অংশ আমার প্লাস্টার করার নেই ততগুলো সেই অংশটাকে বেশি বেশি একটু নাড়াচাড়া বা মুভমেন্ট করার চেষ্টা করবেন, যাতে আপনার পুরো অংশটাতে আপনার ব্লাড সার্কুলেশনের পরিধিটা ঠিক থাকে। এবং যতটুকু সম্ভব আপনার আইসোমেট্রিক এক্সারসাইজ বলি আমাদের ভাষায়, সেটা হচ্ছে আপনি পায়ের নিচে ঠিক
একটি বালিশ রাখবেন, বালিশ রেখে চেষ্টা করবেন যে ওই বালিশে যেন একটু চাপ দিতে পারি। 5 সেকেন্ড হোল্ড করবেন, দেন আবার ছেড়ে দেবেন। ইট ডিপেন্ডস করবে আপনার ডিউরেশন অফ সার্জারি কতদিন আগে হলো, বাট এই প্রসিডিউরটা আপনি করতে থাকবেন। প্রথমে ইনিশিয়ালি 10 রিপিটেশন করবেন, দেন গ্র্যাজুয়ালি আমরা বাড়াবো। ইন দ্য মিন টাইম আপনি আমাদের কাছে রিপোর্ট করতে থাকবেন আপনার কন্ডিশনসটা কি, কোনো ধরনের কোনো প্রবলেম অ্যারাইজ করে যাচ্ছে কিনা। বেনিফিশিয়াল ইফেক্টটা কী পাবো আমরা এই যে লং পিরিয়ড আপনার ইমোবিলাইজেশনে থাকতে হচ্ছে, এই পিরিয়ডের ফলে যে ধরনের মাসেলগুলোর ইনঅ্যাক্টিভিটি চলে আসে সেগুলো থেকে অনেকটা পরিত্রাণ পাওয়া যাবে। সার্কুলেশন বৃদ্ধি পাওয়ার ফলে হচ্ছে আমাদের ওখানে হিলিং এজেন্টগুলো আরও তাড়াতাড়ি আসবে। সুতরাং সার্জারির পরে যে ফিক্সেশন করা আছে সেই স্টেজ বা সেই এরিয়াতে আপনার হিলটা খুব দ্রুত হয়ে যাবে, এবং পরবর্তীতে যখন আফটার রিমুভাল অফ প্লাস্টার দেন আমাদের রিহ্যাবিলিটেশন প্রোটোকল করতে আরও ইজি হবে, যাতে আপনার প্যাটেলাটা স্টিফ না হয়ে যায়, আপনার নিয়ের মানে হাঁটুর যে ভাঁজ করার ক্ষমতাটা যেন লোপ না পায়। এর ফলে অনেকেই বলে থাকেন যে আমি বসতে পারি না, আমার নামাজ পড়তে সমস্যা হয়, আমার ওয়াশরুমে যেতে বিভিন্ন ধরনের ডিফিকাল্টিস ফেস করি, আমি সিঁড়িতে উঠতে পারি না, এই জিনিসগুলো থেকে পরিত্রাণ পাওয়া যাবে। সুতরাং যতটুকু প্রোটোকল বললাম সেই প্রোটোকল অনুযায়ী ফলো করলে আপনি এই সকল জটিলতাগুলো থেকে আপনি দূরে থাকতে পারবেন, এবং পরবর্তীতে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের কাছে শরণাপন্ন হবেন। তা না হলে ওই যে বললাম না যে সেকেন্ডারি কিছু কমপ্লিকেশনস অ্যারাইজ হয়, ওগুলো তখন হচ্ছে ট্রিটমেন্ট করতে ইজি হয় এবং খুব দ্রুত হচ্ছে আপনার রিকভারিটা চলে আসে। এতটুকুই। ধন্যবাদ স্যার। আশা করছি ভাই আপনি আপনার প্রশ্নের যথাযথ উত্তর পেয়েছেন। আমরা আমাদের কমেন্ট সেকশন থেকে কিছু প্রশ্ন পেয়েছি, আমরা সেখান থেকে প্রশ্নগুলো উত্তর দেওয়ার স্যারকে অনুরোধ করব। সেটা প্রথমে হচ্ছে হাফিজা আক্তার নামে এক বোন আমাদেরকে প্রশ্ন করেছেন যে প্যারালাইসিসের সমস্যায় আছে আমার বোন, তার পা ও হাত অবশ, তার বয়স হচ্ছে 59 বছর। আচ্ছা, তিনি হয়তো বা মানে শুধু কন্ডিশনটা বলেছেন যে তার মানে যিনি পেশেন্ট রয়েছেন তার মানে হাত এবং পা অবশের কথা বলছে, বাট বাম পা ও হাত অবশ। আচ্ছা, তার মানে আমি ধরেই নিলাম যে এটা যদি আমি স্ট্রোক রিলেটেড কন্ডিশন নিয়ে আমি আগাই, কারণ হচ্ছে নিউরোলজিক্যাল যে কোনো ধরনের কন্ডিশনস এরকম শুধুমাত্র একটা সিমটম দেখেই বোঝা মুশকিল, কারণ অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিউরোপ্যাথিক ডিজিজ থাকতে পারে, কোনো ধরনের এছাড়াও স্পাইনাল কিছু ইনজুরির কারণেও এরকম সিমটমগুলো থাকতে পারে। বাট যেহেতু আমি যতটুকু বুঝলাম অ্যাজ এ কমন যে প্যারালাইসিস সমস্যা, হ্যাঁ, সুতরাং বোঝাই যায় যে সেক্ষেত্রে আমাদের নিউরোলজিক্যাল কন্ডিশনসগুলো মানে উনি নোটিস করেছেন। তো মেইনলি হচ্ছে যদি এই ধরনের স্ট্রোক রিলেটেড বা যে কোনো ধরনের নিউরোলজিক্যাল কন্ডিশনগুলো তো রিলেটেড যে ফিজিওথেরাপিউটিক্যাল ইন্টারভেনশনগুলো রয়েছে সেগুলো ইনিশিয়ালি যদি শুরু করা যায় খুব ভালো রিকভারি পাওয়া যায়, যদিও ডিপেন্ড করে তার ড্যামেজ এরিয়ার উপরে, তার ইনসিডেন্স, বয়স, নার্সিং কেয়ার, পরিবেশ, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তবে আমি তাকে পরামর্শ দিব এটাই যে যেহেতু আপনি আপনার যে পেশেন্ট রয়েছেন তার সম্পর্কে বলেছেন যে এখনও স্টিল নাও তার অবশ রয়েছে, আপনি সঠিকভাবে ফিজিওথেরাপি ইন্টারভেনশনগুলো নিয়েছেন কিনা আমার ঠিক জানা নাই। তবে আমার মনে হয় যে আপনি একজন বিশেষজ্ঞ যে নিউরো ফিজিওথেরাপিস্ট রয়েছেন তার কাছে শরণাপন্ন হয়ে আপনার পেশেন্টের যথাযথ রিহ্যাবিলিটেশন সেবাটা গ্রহণ করবেন। এবং এক্ষেত্রে বলা বাহুল্য যে কিছু কিছু বিষয় থাকে যে আমরা যখন আমাদের পরিবারে কেউ এই ধরনের রোগে আক্রান্ত হয় তখন আমাদের ভিতরে কিছু দিন পরে গিয়ে নেগলিজেন্সির একটা ভাব চলে আসে। এটা আমাদের মানে দেশীয় প্রেক্ষাপটে দেখা এবং অনেক গবেষণার ফলে দেখা গিয়েছে যে এই সকল নেগলিজেন্সির ফলে হয় কি, যতটুকু পর্যন্ত আমরা রিহ্যাবিলিটেশন কমপ্লিট করে তাকে আপডেট করতে পারতাম, শুধুমাত্র নেগলিজেন্সির কারণেই অনেক সেকেন্ডারি কমপ্লিকেশন অ্যারাইজ করে, যেগুলো থেকে পরিত্রাণ পাওয়াটা খুবই ডিফিকাল্ট। যেমন যদি ঠিকমতো সে পোস্টারটা মেনটেন করতে না পারে, কিভাবে সে শুয়ে থাকবে, কিভাবে বসবে, কিভাবে হাঁটবে, এই বিষয়গুলো যদি তিনি পুরোপুরিভাবে আত্মস্থ করতে না পারেন, ওই রোগীকে যদি অ্যাপ্লাই করতে না পারেন, তাহলে হবে কি সে অ্যাবনর্মাল প্যাটার্ন ডেভেলপ করবে, কিছু কিছু জায়গায় অনেক টাইটনেস ডেভেলপ করবে, পরিশেষে ডিফর্মিটিতে পরিণত হবে। সেই ডিফর্মিটিতে চলে গেলে হয় কি আমাদের কিছু কিছু ফাংশনাল লিমিটেশন চলে আসে, কিছু কিছু ট্রিটমেন্ট প্রোটোকলে আমাদেরও লিমিটেশন চলে আসে। সুতরাং আমি আশা করব যে যে সকল পরিস্থিতিতে এবং পরিবেশে ওই রোগীর যে ধরনের অবস্থায় থাকার কথা সেই নার্সিং কেয়ারটা আপনি ঠিকমতো করাবেন, ফাংশনাল পোস্টারাল যে কারেকশন মানে সঠিক অবস্থায় বসবে, শুবে, সেই পরিবেশ সেই অবস্থাগুলো আপনি আত্মস্থ করবেন। অবশ্যই একজন নিউরো ফিজিওথেরাপিস্ট যিনি আছেন তার পরামর্শ গ্রহণ করে অ্যাপ্লাই করবেন, অনেকাংশেই ভালো থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। আশা করছি
বোন, আপনি আপনার যথাযথ প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমরা কিছু প্রশ্ন পাই, যেমন এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন, এমডি সিরাজুল ইসলাম, মাজার হাড় ক্ষয় প্রচণ্ড ব্যথা। দর্শক, প্রশ্নটি করার আগে আপনার নাম, আপনার বয়স, আপনার পেশা এবং যে সমস্যাটি এটি লিখে, যদি কোনো রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন আপনাদের কাছে থেকে থাকে, যেমন এক্স রে, এমআরআই, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেটা হোয়াটসঅ্যাপ করলে আমাদের জন্য উত্তরগুলো দিতে মনে হয় সহজ হয়। কারণ সিরাজুল ইসলাম ভাই স্যার লিখেছেন যে মাজার হাড় ক্ষয় প্রচণ্ড ব্যথা, এটা কি আপনি কীভাবে আমার উদ্দেশ্যে কি বলবেন? মূল কথা হচ্ছে পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, এটা মাথায় রাখতে হবে। একটা কথা হচ্ছে যে আমরা যখন ধীরে ধীরে বড় হই, আমার হয়তো বা আস্তে আস্তে চুল পাকবে, দাড়ি পাকবে, এটা যদি মেনে নিতে পারি তাহলে আমার হাড় ক্ষয়জনিত সমস্যা, আমি আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে, এটাকেও আমাকে মেনে নিতে হবে। মূল কথা হচ্ছে যে আমরা সচরাচর বলে থাকি হাড় ক্ষয় রোগ হয়েছে, হাড় ক্ষয়ের ফলে আমার প্রবলেম না। কোনো কিছুই যেমন চিরস্থায়ী না, হাড় ক্ষয় আপনার হবে, কিন্তু এর ফলে আপনার কোনো জটিলতার সৃষ্টি হয়েছে কিনা সেটা আসলে মুখ্য। যে হাড় ক্ষয়ের ফলে আমার এই কাজগুলো করতে পারছি না, আমার পেইন হচ্ছে, তাহলে আপনাকে অবশ্যই বলবো যে আপনি তখন চিকিৎসা গ্রহণ করবেন। যেমন উনি বললেন যে কোমরের হাড় ক্ষয় হয়ে গিয়েছে, স্পাইনাল কিছু ডিজেনারেশন প্রসেস, এটা হবেই। এক একটা লেটার স্টেজে গিয়ে একটা বয়স পরে এই ধরনের প্রবলেমগুলো অ্যারাইজ করবেই, স্বাভাবিক। তখন আপনাকে দেখতে হবে যে আপনার কোনো ধরনের বায়োমেকানিক্যাল অল্টারেশন হয়ে গেছে, স্পাইনাল কোনো ডিসফাংশন, ডিরেঞ্জমেন্ট এগুলো হয়ে গিয়েছে কিনা, সেটার জন্য একটা পার্টিকুলার অ্যাসেসমেন্ট আছে। যারা অ্যাসেসমেন্টগুলো করেন, যে ফিজিশিয়ান করেন, যিনি ফিজিওথেরাপিস্ট আছেন, তিনি প্রত্যেক ইন্ডিভিজুয়ালের আলাদা আলাদা অ্যাসেসমেন্ট প্রোটোকল আছে, তাদের কাছে গিয়ে আপনাকে অ্যাসেসমেন্ট প্রোটোকলটা সম্পন্ন করবেন। এরপরে কথা হচ্ছে যে কি করণীয় আসলে কোমর ব্যথা হলে বা হাড় ক্ষয়জনিত প্রবলেমের ফলে যদি আমার ব্যথা হয়ে যায়, তাহলে করণীয় কি? হাড় ক্ষয়জনিত সমস্যার কারণে যদি ব্যথা হয়ে থাকে তাহলে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হবেন। ফিজিওথেরাপিস্ট কী করবে, আপনাকে আগে অ্যাসেসমেন্ট করে দেখবে যে আপনার কোন কোন স্ট্রাকচার, কোন কোন মাসেলগুলো টাইট রয়েছে, স্পাইনালের কার্ভেচারটা কি রিডিউস হয়ে গেছে কিনা, স্পাইনাল প্রত্যেকটা ভার্টিব্রার মাঝখানে একটা ডিস্ক থাকে, সেই ডিস্কটা কি আপনার কম্প্রেশনে আছে কিনা, সেটা কি কোনো নার্ভে গিয়ে প্রেশার দিচ্ছে কিনা, ফলে কোনো রেফার্ড পেইন হচ্ছে কিনা, এই জিনিসগুলো যদি দেখে তারপর হচ্ছে আপনাকে কিছু পরামর্শ দেবে যে হ্যাঁ আপনার এই ধরনের ডিরেকশনগুলো করা যাবে না। কিছু কিছু পেশেন্টকে আমরা বলি যে আপনার ফরওয়ার্ড বেন্ডিং করাটা একদম নিষেধ, বাট কিছু কিছু কন্ডিশন আছে আমরা ফরওয়ার্ড বেন্ডিং এর এক্সারসাইজ করি। যেমন ফরওয়ার্ড বেন্ডিং বলতে আমি বোঝাচ্ছি যে হাঁটু ভাঁজ করে সামনের দিকে কুঁজা হওয়ার যে এক্সারসাইজগুলো, এগুলো কিন্তু আমরা দেই। কারণ হচ্ছে যদি মানে হাড়টা সরে যায়, মানে পুরো স্পাইনাল যে মানে ভার্টিব্রাটা রয়েছে সেটা যদি সরে যায়, সামনের দিকে ফরওয়ার্ড লিস্থেসিস থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এক ধরনের প্রোটোকল ট্রিটমেন্ট করি। আবার শুধুমাত্র ডিস্কের ইস্যু থাকলে অন্য ধরনের ডিরেকশন দেই। আপনারা অনেকেই দেখেছি যে ইউটিউবের বিভিন্ন ধরনের ভিডিও দেখেন, বিভিন্ন ধরনের এক্সারসাইজ প্রোটোকল দেখে নিজেরাই প্র্যাকটিস করেন, ফলে দেখা যাচ্ছে যে কারো কারো ক্ষেত্রে খুব ভালো কাজে দেয়, কারো কারো ক্ষেত্রে কাজে দিচ্ছে না। কারণ যার কাজে দিচ্ছে তার ওই ক্যালকুলেশনে চলে এসছে, আর আপনার ওই ক্যালকুলেশন না। এভরি পেশেন্ট ইজ ডিফারেন্ট, এভরি পেশেন্ট ইজ ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট প্রোটোকল নিডেড। সো এক্ষেত্রে আমার বলা উচিত যে কোন কোন এক্সারসাইজগুলো করব, আসলে সেই এক্সারসাইজগুলো ইউটিউব না দেখে আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞর কাছে যাবেন, গিয়ে তারপরে আপনার ডিরেকশন দেখবে। কিছু কিছু ক্ষেত্রে তবে এই মুহূর্তে যেটা পরামর্শ থাকবে, যাদের হাড় ক্ষয়জনিত কারণে কোমর ব্যথা হয়, যে সকল কাজগুলো করতে আপনাদের ব্যথাটা এগ্রিভেটেড মানে বেড়ে যায়, সেই সকল কাজগুলোকে ইনিশিয়ালি স্টপ করা। অনেকে দেখেছে যে হ্যাঁ অনেক ভারী কাজ করে, লোডিং কাজ করতে থাকে, সেই ধরনের ভারী কাজগুলোকে আপাতত স্টপ করা। সঠিক লিফটিং মানে ভার উত্তোলনের কিছু কিছু কাজ থাকে, সেই ভার উত্তোলনের সঠিক প্রসিডিউর কিন্তু আপনার জানা নাই। আপনি সেই সঠিক ভার উত্তোলনের প্রসিডিউরটা আমাদের কাছ থেকে জেনে নেবেন যে কিভাবে আসলে ভার উত্তোলন করা উচিত। কারণ আপনাকে তো কাজ করতে হবে, কাজের বেশ কিছু সেট আপ রয়েছে, সেই সেট আপগুলোকে যদি একটু পরিবর্তন করতে পারি তাহলে হয়তো বা কিছু কিছু জটিলতা থেকে আপনি মুক্তি পাবেন। কারণ শুধু হাড় ক্ষয়জনিত কারণে আপনার অন্যান্য কাজগুলো তো লিমিটেশনে চলে আসতে পারে না। সুতরাং আমাদের পরামর্শ থাকবে যে যত দ্রুত সম্ভব আপনি আপনার নিকটস্থ যে রেসপন্সিবল ফিজিশিয়ান রয়েছেন বা ফিজিওথেরাপিস্ট রয়েছেন তার কাছে গিয়ে একটা অ্যাসেসমেন্ট করেন, তিনি আপনাকে রেফার করে দিবেন যে কোন প্রসিডিউরে আপনি ট্রিটমেন্ট করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা কিছু আমাদের সাথে অনেকগুলো দর্শক রয়েছেন, অনেকে কমেন্টস করেছেন, আমরা কিছু দর্শকদের নাম বলতে চাই। যেমন জাহেদ আবিদ লিখেছেন মাশাআল্লাহ ভাইয়া, তারপরে লিখেছেন এমডি শাহিন আহমেদ, উনি লিখেছেন শুভ বিকাল। তারপরে হচ্ছে আমাদের সাথে আরও আছেন ইমাম মোল্লা, লেখছেন অভিনন্দন রইল। আরও আমাদের সাথে এবং অনেকেই রয়েছেন দর্শক। হাবিব রশিদ ভাইয়া লেখছেন এক্সিলেন্ট,
ভেরি নাইস। নুপুর আপু লিখেছেন ভেরি নাইস। রাব্বি হাসান উনি হয়তো আমাদের এখানে ট্রিটমেন্ট নিয়েছিলেন। ভালোবাসা অবিরাম, এগিয়ে যান ইনশাল্লাহ। এরকম আরও অসংখ্য দর্শক আমাদেরকে কমেন্ট করেছেন আমাদের ফেসবুক লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা প্রশ্ন যাব, তার আগে আমরা ছোট্ট একটি বিষয় স্যারের কাছে আলোচনা করি, এবং এই বিষয়গুলো প্রশ্নগুলো একই হওয়ার কারণে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা মনোযোগ সহকারে লাইভটি শুনবেন। যেমন স্যার একটু আগে কোমর ব্যথা নিয়ে বললেন, অনেকগুলো প্রশ্ন আছে এই কোমর ব্যথা নিয়ে। সো আপনারা যে মনোযোগ সহকারে লাইভটি শুনেন, আমার মনে হয় যে সবারই কম বেশি একটা বেসিক ধারণা আপনারা সেটা পাবেন। আমরা স্যারের কাছে একটি জিনিস নিয়ে আজকে জানতে চাইবো, তারপরে আমরা আবার প্রশ্নে আসবো। সেটি হচ্ছে যে বিশেষ করে এরকম স্যার অনেক প্রশ্ন পাই যে অফিস রিলেটেড, যারা বিশেষ করে ডেস্ক জব করেন, অফিসে থাকেন, কর্পোরেট অফিসগুলোতে আমরা যেটা দেখি আর কি, এরকম অফিস রিলেটেড অসংখ্য প্রশ্ন আসে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে বিশেষ করে, এবং ফেসবুকে, যে সেই অফিস যারা করেন তাদের ম্যাক্সিমামেরই কোমর ব্যথা এবং ঘাড় ব্যথা, এই দুটো কমন একটা জিনিস। তো এখানে ওনারা জানতে চেয়েছেন যে কোনো ধরনের এক্সারসাইজকে আমি ওই ওয়ার্ক স্টেশনে, মানে যে কাজের যে জায়গাটা সেখানে করা যায় কিনা, বা কিছুটা হলেও যে আমি উপকৃত হব, এরকম কোনো সিটিং পজিশন বা পোস্টার মেনটেন করে কোনো কিছু করা যায় কিনা, এই উদ্দেশ্যে যদি কিছু বলতেন। ধন্যবাদ। যে ভাই এটা প্রশ্ন করছেন তিনি আসলে আমাদের সবার মনের কথাটা বলে দিয়েছেন। কেন বললাম যে মনের কথাটা বলে দিয়েছেন, কারণ হচ্ছে বর্তমান সময়ে আমাদের এই যত ধরনের ডেস্ক জব যারা আমরা করি, এবং বিশেষ করে ব্যাংকে করি বা বিভিন্ন ধরনের কর্পোরেট অফিসগুলোতে আমরা করি, আমরা একটানা এত পরিমাণ কনসেন্ট্রেশন এবং হার্ডওয়ার্ক করি যে আমাদের নিজেদের যে শরীরের যে কন্ডিশনগুলো রয়েছে সেগুলোর দিকে আমাদের আসলেভাবে খেয়াল থাকে না। কারণ আমরা যে ছোট ছোট করিডোর করে বিভিন্ন অফিসগুলোতে দেখেছি এক একজন ঘন্টার পর ঘন্টা বসে কাজ করছেন এবং ব্রিলিয়ান্ট। তো তাদের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে যে আমরা যখন আমাদের কোনো অর্গানাইজেশন হোক বা আমাদের যে কোনো কোম্পানি হোক, তার ডেভেলপমেন্টের জন্য কাজ করছি, সেক্ষেত্রে আমরা নিজেরা যদি ফিট না থাকি তাহলে কিন্তু আপনি কোয়ালিটি সার্ভিস দিতে পারবেন না। তাহলে হবে কি, কিছুদিন পরে কাজের যে গতিটা থাকে সেই গতিটা কিন্তু লোপ পাবে, ফলে হয় কাজের কোয়ালিটির লোপ পায়, আপনার সিক লিভ নেওয়ার টেন্ডেন্সি বেশি থাকে, অফিসিয়াল প্রোটোকলগুলোতে হ্যাম্পার্ড হয়, ভবিষ্যতে গিয়ে অনেক অনেক জটিলতার সৃষ্টি হয়। যদি নিজে থেকেই কারেকশন না করেন, ভবিষ্যতে চিকিৎসার ব্যয় অনেক বেড়ে যায়। সুতরাং এক্ষেত্রে পরিত্রাণের উপায় কি, অনেক পরিত্রাণ এবং সুন্দর একটি পরিত্রাণ রয়েছে। যেমন আপনার প্রথম কাজই হচ্ছে আপনি যে অফিসিয়াল এনভায়রনমেন্টে কাজ করেন সেই এনভায়রনমেন্টটা আসলে প্রপার আর্গোনমিক্যাল সেট আপে আছে কিনা। এটার মানে হচ্ছে আমি বসে আছি, আমার ডেস্কের হাইট এবং আমার চেয়ারের হাইটটা ইকুয়াল কিনা, নাকি আমাকে একটু কুজা হয়ে যেতে হচ্ছে, মানে ফরওয়ার্ড বেন্ডিং হয়ে কাজ করে স্লাউসে কাজ করতে হচ্ছে, সেটা দিকে খেয়াল রাখবেন। সবসময় যেন কোমরটা সোজা থাকে, সেই মানে সেট আপটা নিয়ে কাজ করতে হবে। আমরা অনেকে ল্যাপটপ বলেন বা ডেস্কটপ বলেন ইউজ করি, যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল ডিভাইস ইউজ করি, সেটা কি আমার আই লেভেলে আছে কিনা এবং কতটুকু নির্দিষ্ট দূরত্বে থাকার কথা সেই দূরত্বটা মেনটেন করছে কিনা, এই জিনিসগুলোকে আপনাকে সবার আগেই মেনটেন করতে হবে। তা না হলে হবে কি, আমার যে কোনো একটা জিনিসে কম্পেনসেট করতে গিয়ে অন্য একটা সেকেন্ডারি কমপ্লিকেশন অ্যারাইজ হবে। যেমন ধরে নেন আপনার অফিসের ডেস্কটপ বা ল্যাপটপ যেটা ইউজ করেন না কেন, সেটা আপনার টেবিলের হাইট একটু নিচের দিকে, আপনাকে ঘাড় নিচু করে তাকাতে হচ্ছে। তার জন্য কি করতে হচ্ছে, আপনার লোয়ার পোর্শনে যে পেলভিক যে বোনসটা আছে বা পেলভিক এরিয়া আছে, সেটাকে আপনাকে পোস্টেরিয়র একটা টিল্টিং করতে হচ্ছে। ফলে আমার পিছনে কোমরের আমরা যেটাকে বলি লাম্বার এরিয়া, সেই লাম্বার এরিয়ার যে কার্ভেচারটা থাকে, সেই কার্ভেচারটা ধীরে ধীরে কিন্তু রিডিউস হওয়া শুরু করে। লর্ডোসিস থাকে তো, মানে একটু বাঁকা থাকে, সেটা সোজা হওয়া শুরু করে। সোজা হওয়া শুরু করলে কি হয়, আমাদের আনুষঙ্গিক দুই পাশের যে মাংসগুলো রয়েছে সেগুলো কিন্তু টাইট হয়ে যায়। কারণ ও তো চাইবে না যে একে ভেঙে দিতে, ও চাইবেই ডিফেন্সিভ মেকানিজমের জন্য ওকে ধরে রাখতে, ওটা সঠিক পর্যায়ে ধরে রাখতে, কোনো ধরনের ইনজুরি করতে দিতে চাইবে না। সুতরাং এটা পরবর্তীতে ক্ষেত্রে লেটার স্টেজে কী হয়, মাসেল স্পাজম হয়ে যায়, টাইট হয়, কোমরের ব্যথা শুরু হয়। আর ওই যে আপনি সামনে ঝুঁকে দেখতে থাকলেন, তখন ঘাড়েরও যে অ্যালাইনমেন্ট থাকে ওটাও কমে যায়, ফরওয়ার্ড বেন্ডিং থাকতে থাকতে আপনার ঘাড়ে ব্যথা হয়। অনেকাংশে দেখা যায় ঘাড়ে ব্যথার কারণে মাথা ব্যথাও সৃষ্টি হয়ে যায়। কারো যদি ভিজুয়ালে প্রবলেম থাকলে সেক্ষেত্রেও দুই পাশের যে মাসেলগুলো আছে সেগুলো টাইট হয়ে থাকে। সুতরাং আর্গোনমিক্যাল যে সেট আপগুলো, এগুলো জরুরি। এটা হচ্ছে প্রথম কথা, যে আপনি আপনার অফিসের যে পরিবেশটা রয়েছে সেটা আপনার শরীরের প্রেক্ষিতে ইকুয়াল আছে কিনা প্রপার অ্যাসেসমেন্ট করে নিতে হবে। অ্যাসেসমেন্টটা কে করে দিবে, আপনারা যে কোনো সময় যদি আমাদের কাছে বলেন, আমরা আমাদের পরামর্শ মতো সেই পোস্টার কারেকশন অনুযায়ী আর্গোনমিক্যাল সেট আপটা করে দিতে পারবো ইনশাল্লাহ।
পরবর্তীতে যদি আপনি দীর্ঘক্ষণ যাবৎ কাজ করেন, অফিসে 8 ঘন্টা 9 ঘন্টা ধরে কাজ করতে হচ্ছে, সেক্ষেত্রে আপনারা একটা নির্দিষ্ট সময় বেঁধে নেবেন নিজেদের ক্ষেত্রে, যে প্রত্যেক হাফ অ্যান আওয়ার পর পর বা 1 আওয়ার পর পর, বিশেষ করে ইনিশিয়ালি দরকার যে হাফ অ্যান আওয়ার পর পর আমি যদি বসে থাকি সেক্ষেত্রে কয়েক সেকেন্ডের জন্য হলেও আমি একটু দাঁড়াবো। এবং যদি আমি মানে একটা না অনেকক্ষণ ধরে তাকিয়ে কথা বলতে হয় কারো দিকে, আমার নেকের কিছু মুভমেন্ট রয়েছে, এই রিলেটেড কিছু ভিডিও হয়তো বা আমাদের পেজেও রয়েছে, আপনারা চাইলে আমাদের পেজ থেকে সেই পোস্টারাল কারেকশন, যে নেক পেইন বলেন বা ব্যাক পেইনের যে অ্যারগোনমিক্যাল সেটআপের জন্য কী করণীয় সেটা আপনারা ভিজিট করে দেখে আসতে পারেন। যেটা বলছিলাম যে আপনার নেকের কিছু মুভমেন্ট করতে হবে, ফরওয়ার্ড বেন্ডিং বাদ দিতে হবে, এবং হাফ অ্যান আওয়ার পর পর আপনাকে দাঁড়িয়ে অবশ্যই কোমরের পিছনের দিকে যে স্ট্রেচিং প্রোটোকলগুলো রয়েছে সেগুলো করতে হবে। সম্ভব হলে একটু 2-3 কদম হাঁটাহাঁটি করতে হবে, ফ্রেশ এয়ার নিতে হবে। আমরা অনেক সময় এখন আমরা এমনভাবে কাজ করি, বদ্ধটা কাচের বলতে গেলে একটা জারের ভিতরে কাজ করি, সাপোকেটিভ একটা এনভায়রনমেন্ট থেকে যায়, ফ্রেশ এয়ার নেওয়ার প্রবণতা খুব কম থাকে। তার ফলে হয় কি আমাদের ব্রেনের গ্লুকোজ লেভেলটাও কিন্তু কমে যায় আস্তে আস্তে, হ্যাঁ, আমাদের বিভিন্ন দিনে চিন্তা ভাবনা করার ক্ষমতাটাও কমে যায়। সুতরাং যদি সম্ভব হয় তাহলে 2-3 কদম একটু হেঁটে নেওয়াটা ভালো, কারণ শরীরে স্পাইনাল মুভমেন্ট থাকা দরকার। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে সবসময় আপনার স্পাইনটাকে এবং আপনার পেলভিসটাকে সবসময় বোকা বানিয়ে রাখতে হবে। সে যেন একটানা একইভাবে কাজ না করে সেদিকে খেয়াল রাখতে হবে। অনেককে দেখেছে, অনেক মিডিয়া ব্যক্তিত্ব দেখেছে, অথবা আমাদের এখানেই তো একজন আইটির একটা ছেলে ছিলেন, নাম তার ছিল বিদ্যুৎ, আমি বলে দিলাম। তিনিও যখন আমাদের বিভিন্ন লাইভগুলো করতেন আগে এক পাশে কাত হয়ে বসে থাকতেন, তখন আমাদের ভাষায় তখন তাকে বলতাম যে আপনি অবশ্যই আপনার ক্ষেত্রে, আমরা যেহেতু আপনার সামনে আছে, আপনি যদি কারেকশন না করেন তাহলে আমরা মানুষকে শিখিয়ে কী লাভ। সুতরাং এই জাতীয় কাজগুলো যারা করেন তারা অবশ্যই সঠিক পোস্টারগুলো মেনটেন করবেন, তাহলে দেখবেন যে অনেকাংশেই আপনাদের অফিস রিলেটেড যে ব্যাক পেন বা মাস্কুলোস্কেলেটাল পেনগুলো হয় সেগুলো থেকে পরিত্রাণ পাবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা লাইভের প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি। আশা করছি দর্শক আপনারা যথাযথ প্রশ্নগুলোর উত্তর পাচ্ছেন এবং খুবই গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করা হয়েছে। র্যান্ডমলি আমি কিছু প্রশ্নের উত্তর স্যার কাছ থেকে জানার চেষ্টা করব। যেমন স্যার একই ধরনের প্রশ্ন সুজন দাস উনি লিখেছেন আমার কোমর ব্যথা, বাম পাশে প্রচণ্ড ব্যথা। আবার সেম প্রশ্ন বিথি সরকার নামে একজন আপু করেছেন যে কোমর ব্যথা, ব্যথা পা পর্যন্ত ছড়িয়ে যায়। একই কথা হয়তো বা কোমর ব্যথা রিলেটেড, এক একজনের হচ্ছে বা পাশে ব্যথা, আরেকজনের পা পর্যন্ত ব্যথা সরে যায়। তো এরকম স্যার অনেকগুলো প্রশ্ন আছে কোমর ব্যথা নিয়ে, যদি খুবই সংক্ষেপে আপনি দুজনের উত্তরটা দিয়ে দিতেন। দেখুন, যারা প্রশ্নটি করেছেন তারা হচ্ছে, আমি আগে বলেছি, সিভিয়ারিটি ডিপেন্ড করে যে কম্প্রেশনের উপরে কার কতটুকু রকম চাপ রয়েছে এবং কোন সাইডে চাপটা রয়েছে ডিস্কের, তার উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনার পেইনের পরিধি বা রেফারটা কত দূর যাবে। যদি সামান্য পরিমাণ তার এফেক্ট হয়ে থাকে তাহলে ওই কোমরের মধ্যেই তার পেইনটা সীমাবদ্ধ থাকবে, এবং তার যদি আরেকটু বেশি পরিমাণে কম্প্রেশন হয় না করে তাহলে হবে কি অনেক ক্ষেত্রে হাঁটুর উপরে পর্যন্ত, মানে অ্যাবভ নি পর্যন্ত কিন্তু পেইনটা রেফার করতে পারে। তার বেশি যদি সিভিয়ার একটু কম্প্রেশন হয় তাহলে কিন্তু বিলো নি পর্যন্ত তার এবং পায়ের পাতা পর্যন্ত তার পেইনটা চলে যাবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সিভিয়ার কন্ডিশনে ফুট ড্রপ বা পায়ের পাতা কিন্তু পড়ে যায়, হ্যাঁ। তারপর ম্যাক্সিমাম যদি সিভিয়ার কন্ডিশন থাকে সেক্ষেত্রে কিন্তু বাউল ব্লাডার, প্রস্রাব পায়খানার অনুভূতিও কিন্তু চলে যায়। সুতরাং ইট ডিপেন্ডস অন যে অ্যাসেসমেন্ট, আপনার কত পরিমাণে প্রেশারটা রয়েছে, ডিস্কটা আপনার নার্ভকে কোন পরিমাণে প্রেশার দিচ্ছে তার উপরে ডিপেন্ড করে। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমরা অনেকেই এমআরআই দেখে ট্রিটমেন্ট করি। এমআরআইতে দেখা যাচ্ছে যে ডিস্কের জন্য একটা ইস্যু হচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে, বা এইভাবে আমরা ট্রিটমেন্ট করে থাকি। বাট একটা জিনিস মাথায় রাখবেন, অনেক ক্ষেত্রে আমরা যেমন স্ট্রেট লেগ এসএলআর টেস্ট করি বা অনেক কিছু নেগেটিভ পাই, কিন্তু তারপরে তোর ব্যাক পেন, আমরা একটা জিনিস ভুলে যাই, শুধুমাত্র ডিস্কের ইস্যুর জন্য কিন্তু কোমর ব্যথা হয় না। আপনার কিন্তু ডিস্ক প্রলাপস আছে, কিন্তু তারপরও আপনার ওই ডিস্কটা আপনাকে পেইনটা সৃষ্টি করছে না। পিছনে আরেকটা স্ট্রাকচার থাকে, লিগামেন্ট থাকে, আমাদের লঙ্গিটিউডিনাল লিগামেন্টামেন্ট একটা স্ট্রাকচার আছে, ওটা অনেক সময় আপনার হাইপারট্রফি হয়ে যায়, ওটা আঘাত থাকে, ওটা সোয়েলেন থাকে। তো দেখা যাচ্ছে যে একই পেশেন্ট ট্রিটমেন্ট করছে, কেউ বেনিফিট হচ্ছে আর কেউ হচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে এই জাতীয় ক্ষেত্রে আমাদের লিগামেন্টাস ইনজুরির ক্ষেত্রে বা এই যখন জটিলতার ক্ষেত্রে তাদের সার্জিক্যাল প্রসিডিউর চলে যাওয়া মানে লাগতে পারে। সুতরাং মানে ওনাদের ক্ষেত্রে পরামর্শ সেটা হচ্ছে ফার্স্ট আগে অ্যাসেসমেন্ট, দেন ইন্টারভেনশন। ধন্যবাদ স্যার। দর্শক, আমাদের লাইভ প্রোগ্রাম অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করে দিতে হচ্ছে। আমরা চেষ্টা করেছি আমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। স্যার খুবই ভালো ভালো কয়েকটি প্রশ্নের কথা নিয়ে আলোচনা করেছেন এবং খুবই সুন্দর কিছু কথা বলেছেন আপনাদের উদ্দেশ্যে
কিছু উপদেশ, কিছু পরামর্শ ছাড় দিয়েছেন। আশা করছি এই জিনিসগুলো যদি আপনারা মেনে চলেন, তাহলে বিশেষ করে আমাদের যে অফিসে যারা প্রশ্নগুলো করেছেন, যে অফিস ওয়ার্কার যে ভাই বোনগুলো, তারা আপনারা অনেকটা উপকৃত হবেন। এছাড়া আমরা চেষ্টা করব নেক্সট কোনো লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আপনাদের কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই আমাদের ফেসবুক যে পেজ আছে সেখানে করতে পারেন, আমাদের মেসেঞ্জারে করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আপনারা আপনাদের ডকুমেন্ট সহ আমাদেরকে পাঠালে আমাদের এখান থেকে একটি বিশেষ প্রতিনিধি টিম আপনাদেরকে পরামর্শগুলো সম্পূর্ণ ফ্রিতে দিয়ে থাকবে ইনশাআল্লাহ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।